হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বিহান ভাই, আমার শাড়িটা পরা শেষ হলে ভেতরে আসুন প্লিজ। পাত্রপক্ষ এক্ষুনি চলে আসবে। পাত্রপক্ষ আসবে তাতে তোর সমস্যাটা কি বুঝলাম না দিয়া। পাত্রপক্ষ কি তোকে দেখতে আসছে নাকি বিভা আপুকে? তোর যে এক্সাইটেড ভাব যেন তোকে দেখতেই আসছে। বিহান ভাই যে এমন কথাই বলবেন সেটা আমার জানাই ছিল আগে থেকে। উনার গা জ্বলা কথা শুনে মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। রাগ কন্ট্রোল করে বললাম, দেখুন মামি আমাকে শাড়ি পরতে বলেছে তাই আমি শাড়ি পরছি। আমার কথায় বিহান ভাইয়ের মাঝে কোনো হেলদোল প্রকাশ পেল না। আমার কথা যেন উনার গায়ে লাগলই না। গায়ের ব্লু কালারের শার্টের বোতাম খুলতে খুলতে বললেন, দেখ দিয়া, মাত্র জার্নি করে এসছি সেই ঢাকা থেকে। একটানা 8 ঘন্টা জার্নি, মারাত্মক ক্লান্ত আমি। আই নিড রেস্ট। সারারাত ঘুম হয়নি, এখন আমাকে ঘুমোতে হবে। সো তোর এসব পেতনি সাজা দেখার সময় নেই আমার। বলেই শার্টটা খুলে, পায়ের জুতো খুলে, মাথার কাছে বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে বিছানায় গা এলিয়ে দিলেন। নিজেকে এখন আস্ত একটা বলদ মনে হচ্ছে। ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছি রুমের মাঝে, গায়ে কোনো মতে শাড়ি পেঁচানো। এখন শরীরটা ঠিক না করে বাইরে ও যাওয়া যাচ্ছে না, কারণ বাইরে অনেক মানুষ, এই একটা মাত্র রুম ফাঁকা ছিল আর এখানে এসেই বিপদ। আশায় দৃষ্টি নিয়ে বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, বিহান ভাই প্লিজ 5 মিনিটের জন্য বাইরে যান না, আমি শাড়িটা পরেই চলে যাব। না হলে এভাবে কিভাবে বাইরে যাব? চোখ বন্ধ করে আছেন বিহান ভাই, ক্লান্তিতে কপালে হাত দিয়ে আছেন। চোখ বন্ধ করেই বললেন, তোকে কি আমি শাড়ি পরতে আটকাচ্ছি বুঝলাম না। আর এটা তোর বাপের রুম না, এটা আমার বাপের তৈরি করা বাড়ির আমার জন্য বরাদ্দ করা রুম। তাছাড়া তোর সাহস হলো কিভাবে আমার রুমে এসে আমাকে রুম থেকে বেরোতে বলার? আমি এখন মারাত্মক ক্লান্ত। যদি আর একবার ডেকেছিস সব খুলে এক পায়ে কান ধরিয়ে রুমের মাঝে দাঁড় করিয়ে রাখব। উনার কথা শুনেই বুক কেঁপে উঠল। এই মানুষের দ্বারা সবই সম্ভব। যা বললেন তা করে বসলে মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। রাগের বশে কি করেন বলা যায় না। অসহায় কণ্ঠে আবার ও বললাম, আমি আপনার সামনে শাড়ি পরব না। বিহান ভাই এবার ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলেন, তোর কি আমাকে চরিত্রহীন মনে হয়? ইউ মিন তুই শাড়ি পরবি আর আমি হাঁ করে তাকিয়ে দেখব? এসবে আমার এক বিন্দু ইন্টারেস্ট নেই, ইউ নো ভেরি ওয়েল দিয়া। আমাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য আমার রুমে এসছিস তাই না? কাজুবাজু মুখ নিয়ে বললাম, দেখুন আমি ওভাবে বলিনি, আমার লজ্জা লাগছে আপনার সামনে শাড়ি পরতে। ছোটবেলায় যে খালি গায়ে আমার ঘাড়ে চড়তি, ঠাস ঠাস করে গলা জড়িয়ে ধরে চুমু দিতি, তখন লজ্জা লাগত না? আমার কাছে সব প্রমাণ আছে বুঝলি, পেন ড্রাইভে সব রেখে দিয়েছি। এখন এসছেন আমার লজ্জাবতী। কানের কাছে কাওয়ার বাচ্চার মতো কা কা করিস না। যা ওয়াশরুমে যা। খবরদার ওয়াশরুম নোংরা করবি না, তাহলে খবর আছে। উনি আমাকে কাওয়ার বাচ্চা বললেন, আমি কাকা করছি। যেহেতু এটা উনার রুম তাই এখন উনাকে কিছুই বলা যাবে না। ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে নিলাম। শাড়ির আঁচল ঠিক করতে করতে বাইরে বেরোলাম। বেরিয়েই পরাণ চমকে গেল, আমার সামনে 6 ফিট হাইটের সুন্দর ফর্সা বিহান ভাই দাঁড়িয়ে রয়েছেন। গায়ে সাদা সেন্ডো গেঞ্জি, পরনে অফ হোয়াইট জিন্স। জিন্সের 2 পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে রয়েছেন। উনার চোখ দুটো নির্বিকার গম্ভীর চাহনিতে আমার দিকেই তাকিয়ে আছে। কি করেছি কি আমি? ওয়াশরুমে গিয়ে তো একটা সাউন্ড ও করিনি। ভয় ভয় মন নিয়ে বললাম, কি হয়েছে বিহান ভাই? বিহান ভাই আমার চোখের দিকে তাকিয়ে বলেন, ব্লাউজের বোতাম 5টা একটা খুলে রেখে ফর্সা পেট বের করে রেখেছিস কেন? পেটের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। এটা কি শাড়ি নাকি মশারি? যা পরেছিস শরীরের গড়ন সবই বোঝা যাচ্ছে। বিহান ভাই এর কথা শুনে চোখ কপালে উঠল আমার। বলেন কি উনি? আমার ব্লাউজের কয়টা বোতাম সেটাও দেখা যাচ্ছে। লজ্জায় মনে হচ্ছে এক্ষুনি ফ্লোরে লুটিয়ে পড়ে যাব। বিহান ভাই শাড়ির আরেক ভাঁজ বুকের উপর দিয়ে একটা সেপটিন লাগিয়ে দিলেন আর বললেন, উল্টা দিকে ঘুরে বোতাম লাগিয়ে নে। আর ওয়াশরুমের দরজা খুলেই যদি রাখবি, ওয়াশরুমে যাওয়ার কি প্রয়োজন ছিল? আমি উনার দিকে তাকিয়ে বললাম, তার মানে আপনি? হ্যাঁ, তার মানে আমি এদিকে ঘুরে শুয়েছিলাম, তখন ওয়াশরুমের খোলা দরজার দিকে নজর গেল। কি আর করা, আমি লজ্জায় মরি মরি অবস্থা। এমন বিশ্রী লজ্জায় পড়ব ভাবতেও পারিনি।
বোতামটা লাগিয়ে বাইরে যেতে গেলাম। সাথে সাথে বিহান ভাই আমাকে বলেন, শোন, তোর এই শাড়ির চক্করে আমার ঘুমের ডিস্টার্ব হয়েছে। আমি যত সময় ঘুমোবো ওই সোফাতে বসে থাকবি। বাইরে পাত্রপক্ষের সাথে একটা ছেলে এসছে, এই পাতলা শাড়ি পরে তোর ওখানে যাওয়া চলবে না, মানে না। আর গেলে বুঝতেই পারছিস, চুপচাপ বসে থাক। এটা তোর জন্য শাস্তি। সোফায় বসে কোনো সাউন্ড করবি না, আমার ঘুমের যেন ডিস্টার্ব না হয়। এদিকে বিহান ভাইকে ডিস্টার্ব করতে বাড়ির কেউ আসবে না, তাই আমাকেও আর খুঁজে কেউ পাবে না। ওইদিকে পাত্রপক্ষ এসে চলেও গিয়েছে, বিয়ে ও ঠিক হয়ে গিয়েছে। আমি সোফাতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। বাড়ির সবাই যখন জানল আমি বিহান ভাই এর রুমে সোফাতে ঘুমিয়ে গেছিলাম, তখন সবাই আমাকে পিচ্চো উপাধি দিয়ে দিল। আসল কারণটা অজানাই থেকে গেল সবার। মামি বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে যেতে দিবে না। মামির জোরাজুরিতে থেকে গেলাম। এদিকে ব্রাশ ও আনা হয়নি। মামি আমাকে বলল, বিহান একসাথে 2টা ব্রাশ এনেছে, তুই একটা নিয়ে নে। বিহান ভাই ব্রাশে কি একটা চিহ্ন দিয়ে বলেন, এটা তোর নে। পরের দিন ঘুম থেকে উঠেই শুরু হলো আরেক অশান্তি। আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেছিস কেন? দাঁতে দাঁত চেপে বললেন বিহান ভাই। চোখে মুখে উনার ভয়ানক রাগ আর বিরক্তি। উনার জিনিস কেউ স্পর্শ করলে তিল থেকে তাল বানিয়ে একাকার করে ফেলেন। কথাটা শুনেই ভয় আমার পিলে চমকে উঠল। উনি কি আমাকে বকাঝকা দেওয়ার কোনো নতুন সিস্টেম খুঁজে বের করলেন নাকি? আমি কাজুবাজু মুখ নিয়ে বললাম, আপনার ব্রাশ হতে যাবে কেন বিহান ভাই, এটা আমার ব্রাশ। বিহান ভাই আমার দিকে বিরক্তির সাথে তাকিয়ে রইলেন। বিরক্তির জন্য তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে গিয়েছে। গম্ভীর মুডে বললেন, রাবিশ, ভালোভাবে দেখ, এটা আমার ব্রাশ। আমি খেয়াল করে দেখি, আসলেই তো বিহান ভাই এর ব্রাশ। কিন্তু এই মুহূর্তে রক্ষা পাওয়া যাবে কিভাবে? বিহান ভাই এখন আমাকে কেটে কুচি কুচি করে কেটে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিবেন। দোতলা থেকে নিচে তাকিয়ে দেখি কতটা দূরত্ব। এখান থেকে পড়লে বাঁচব নাকি মরব সেটাই তো বুঝতে পারছি না। কিছু একটা ভেবে বললাম, সেইম কালারের ব্রাশ কিনেছিলেন কি জন্য শুনি? ইয়াক, আমার বমি পাচ্ছে এখন। আমি আপনার ব্রাশ দিয়ে জিন্দেগিতে আমি আর খাবার খেতে পারবো না, ঘেন্নায়। আমার ভাবতেই গা গোলাচ্ছে, আমি কারো ব্রাশ দিয়ে ব্রাশ করেছি। আমার মুখে এমন কথা শুনে সাত সকালে উনার মেজাজ আরও বিগড়ে গেল। কিছুক্ষণ দম নিয়ে বললেন, এক্সকিউজ মি, আমার গালে কি গন্ধ আছে নাকি? জীবনে ব্রাশ না করলেও সমস্যা নেই। নিজেকে লাকি ভাব যে আমার ব্রাশ ইউজ করার চান্স পেয়েছিস। আমি কি তোর মতো মহা পিশাচ মহিলা? তুই তো আস্ত পিশাচিনি। জীবনে দাঁত ঠিকভাবে ব্রাশ করিস না। আজ ফ্রিতে ব্রাশ পেয়ে ব্রাশ করেছিস, তাই না? আর ব্রাশে চিহ্ন দিয়ে রেখেছিলাম, তবুও ভুল হলো কিভাবে শুনি? উনার এই বিশ্রী কথাগুলো শুনে নিজের রাগ কন্ট্রোল এর শক্তি হারিয়ে ফেললাম। রাগে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছি। নাক মুখ ফুলিয়ে বললাম, আপনার কি মনে হয় আমি ব্রাশ করি না? আর আমি পিশাচ, ফ্রি ব্রাশ পেয়েছি? আপনার মতো ইন্টারন্যাশনাল কৃপণ এই বাংলাদেশে নেই। এতটুক চিহ্ন বোঝা যায় নাকি? কিপটামির জন্য একটু বড় সড় চিহ্ন দিতে পারেননি, তাই না? ওহ আচ্ছা, তোর যে চোখের সমস্যা আছে সেটা আগে বলবি তো। এখন দেখছি তোর জন্য কার্ডিওলজি ছেড়ে আই নিয়ে পড়তে হবে। আমাকে আই বিশেষজ্ঞ হতে হবে শুধুমাত্র তোর চোখের সমস্যার সমাধানের জন্য। কিসের হার্ট নিয়ে পড়াশোনা করেন আপনি, যেখানে মানুষের হার্টই বুঝেন না? আর আমার জন্য আপনার হার্ট নিয়ে গবেষণা করা লাগবে না। হার্টের ডাক্তার হয়ে কারো হার্ট ঠিক করতে পারছেন না, আবার চোখের ডাক্তার হওয়ার শখ। আপনি চোখের ডাক্তার হলে ঘরে ঘরে একজন করে দৃষ্টি প্রতিবন্ধী পাওয়া যাবে। কারণ আপনার এই রাগান্বিত দৃষ্টি যখন একজন পেশেন্ট দেখবে, সাথে সাথে তার চোখ নষ্ট হবে। এমন সময় মামি আর বিভোর ভাই হাজির, আমাদের ঝগড়া আটকানোর জন্য। আমার নাম দিহান দিয়া, এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বিহান নামক হিংস্র প্রাণীটি আমার মামাতো ভাই। মামাতো বোনের বিয়েতে মামা বাড়িতে এসেছি। আমার 2 মামা। বড় মামার ছেলে বিভোর আর মেয়ে বিভা। ছোট মামার ছেলে বিহান ভাই। ছোট মামার আমার বয়সী একটা মেয়ে ছিল, যখন 5 বছর বয়স পানিতে পড়ে মারা যায়। মামির জরায়ু ক্যান্সারের জন্য আর সন্তান হয়নি। বড় মামার নাম হাসিবুল ইসলাম, ছোট মামার নাম আরিফুল ইসলাম। ছোট মামির আমার বয়সী মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ার জন্য আমাকে সেই ছোটবেলা থেকে মেয়ে দাবি করে। আম্মু 2 মামার একমাত্র বোন। বাবার সাথে রিলেশন করে বিয়ে হয়। মামাদের পাশের বাড়িতেই আম্মুর বিয়ে হয়। মামারা অনেক বড়লোক আর আমার আব্বুর ফ্যামিলি মধ্যবিত্ত। নড়াইলের ছোট্ট শহরে আমার বেড়ে ওঠা। আম্মুর 2 সন্তানের মাঝে কনিষ্ঠতম সন্তান আমি। আমার বড় আমার ভাইয়া আবির।
ছোটবেলা থেকেই বিহান ভাইয়ের শাসনে বড় হয়েছি। শুধু আমি না, কাজিন গোষ্ঠীর প্রত্যেকেই বিহান ভাইকে ভয় পাই। বিহান ভাই ভীষণ পড়াকু ছেলে, আর এদিকে আমরা আড্ডা দিতে ভালোবাসি। মনুষ্য জগতের বাইরের কোনো ধাতু দিয়ে তৈরি উনি। এবার ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষে উনি। বইয়ের মাঝে জীবন মরণ উনার। এত সময় উনার সাথে ব্রাশ নিয়ে আমার ঝগড়ার সমাধান করতে এগিয়ে এলেন মামি আর বিভোর ভাই। আমি মামিকে দেখেই বললাম, মামি, আমি এই জন্য বলেছিলাম বিয়ের দিন আসব, খেয়ে চলে যাব, আগে থেকে আসব না। ব্রাশটা তুমি আমাকে দিলে, আর সেটা নিয়ে আমাকে কি পরিমাণ বাজে কথা শোনালো তোমার ছেলে। মামির আমার প্রতি স্নেহ বরাবরই বেশি, তাই মামি বিহান ভাইকে বললেন, বিহান, আমি দিয়াকে বলেছিলাম যে তুই একসাথে 2টা ব্রাশ এনেছিস, দিয়া যেন একটা নেই, কারণ ও ব্রাশ আনতে ভুলে গিয়েছে। আম্মুও এমন গবেট, সেটা আগে থেকেই জানতাম। আমি গতকালই ব্রাশে চিহ্ন দিয়ে দিয়েছি, ওই স্টুপিডটা তাও ভুল করেছে। ব্রাশের মতো গুরুত্বপূর্ণ জিনিস আনতে যে ভুলে যায়, বোঝো তাহলে তার মন কেমন। দিয়াকে বিয়ে দিলে তো জামাই সাথে নিতে ভুলে যাবে আম্মু। বিভোর ভাই বলেন, দেখ বিহান, সামান্য ব্রাশ নিয়ে আমাদের দিয়াকে আর কিছুই বলবি না। ব্রাশ তোকে আমি কিনে এনে দিচ্ছি, চল তো বোন।